বৈশাখী শোভাযাত্রা উপভোগ করলেন রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা। ২৫ বছরেও নিষ্পত্তি হয়নি রমনা বটমূলের বোমা হামলা মামলা। বন্ধ টেকনাফ স্থলবন্দর, ঘুরে দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঝিনাইদহে কৃষক কার্ডের ভার্চুয়াল উদ্বোধন। ইসরায়েলে আক্রমণের হুমকি, তুরস্কের টেলিগ্রাফের সংবাদ নিয়ে চাঞ্চল্য। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ষবরণ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ বৈশাখী শোভাযাত্রা উপভোগ করেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। এদের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, নরওয়ে রাষ্ট্রদূত শাস্তিক উপস্থিত ছিলেন। মঙ্গলবার ঢাবি এলাকা ঘুরে দেখা যায় রাজু ভাস্কর্য টিএসসি প্রাঙ্গণের সামনে দাঁড়িয়ে শোভাযাত্রা উপভোগ করছেন বিদেশি কূটনীতিকরা। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলান এবং নরওয়ে রাষ্ট্রদূত হ্যাকন এরলাব গ্র্যাটসেন শাসকে শোভাযাত্রা দেখতে আসেন। এছাড়াও ভারত, ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক মিশনের কূটনীতিকরা শোভাযাত্রা উপভোগ করেন, যারা মোবাইল ফোনে ছবি এবং সেলফি নেওয়ার মাধ্যমে উৎসবের মুহূর্ত ধারণ করেন। উপস্থিত কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০০১ সালে রমনা বটমূলের ছায়ানটে বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ হামলার ঘটনা দায়ের করা হত্যা মামলায় ২৫ বছরেও চূড়ান্ত নিষ্পত্তি পৌঁছায়নি। বিচার প্রক্রিয়া দীর্ঘ, সূচিত আপিল রায় প্রকাশ নিয়ে জটিলতা, এখনও অনিশ্চয়তা রয়েছে মামলাটির ভবিষ্যৎ। ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত হন। এ ঘটনায় ৭ বছর পরেও ২০০৮ সালে সিআইডি ১৪ জনকে আসামি করে হত্যা ও বিস্ফোরক আইনে ২টো অভিযোগ দাখিল করে। পরবর্তী ২০১৪ সালে ঢাকার একটি আদালত হত্যা মামলায় মুফতি হান্নান সহ ৮ জনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে ২০২৫ সালে হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা কমিয়ে দেওয়া হয়। এখনও হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হয় আসামিপক্ষ আপিল করতে পারছে না বলে দাবি করেছেন তাদের আইনজীবীরা। আইনজীবী শিশির মনির বলেছেন, রায় প্রকাশের পরেই আপিল বিভাগের শুনানি সম্ভব হবে, তাই দ্রুতই পূর্ণাঙ্গ রায় প্রকাশের আয়োজন চলছে। বাংলাদেশ মিয়ানমারের মধ্যে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে সীমান্ত বাণিজ্য টানা ১ বছর ধরে বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে বাণিজ্য কার্যক্রম স্থবির থাকায় স্থানীয় ব্যবসায়ী সংশ্লিষ্টদের মধ্যে হতাশা বিরাজ করছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পরিদর্শনকালে তিনি বন্দর এলাকায় সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের সঙ্গে কথা বলেন। জানা গেছে, মিয়ানমারের আভ্যন্তরীণ অস্থিরতা এবং সীমান্ত পরিস্থিতি অবনতির কারণে ১ বছর ধরে এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে সরকার বিপুল রাজস্ব হারানোর পাশাপাশি স্থানীয় ব্যবসা বাণিজ্য স্থবিরতা নেমে এসেছে। বাংলাদেশ মিয়ানমারের মধ্যে টেকনাফ স্থলবন্দর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। এই বন্দর দিয়ে দুই দেশের বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে। বিএনপির নির্বাচনে ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঝিনাইদহের কৃষক কার্ড উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বাংলা নববর্ষ উপলক্ষে দেশের 10টি জেলায় পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে শৈলকুপা উপজেলার কোমালপুর চরুরভিটা মাঠে ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে আয়োজন করেন জেলা প্রশাসন। উদ্বোধন অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এতে জেলা বিএনপি নেতৃবৃন্দ, কৃষক প্রশাসন, পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সে সময় উপজেলা আরবা ইউনিয়নের কপালপুর গ্রামে ১,৫৯৮ জন কৃষকের মাঝে এই কার্ড বিতরণ করা হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ইসরায়েলের আক্রমণের হুমকি দিয়েছেন এমন একটি বিতর্কিত ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের পর তার নিজেদের অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ। মিডল ইস্ট আইদের একটি প্রতিবেদনে বলা হয়েছে, রোববার প্রকাশিত এই সংবাদে মূল উৎস ছিল এরদোয়ানের প্রায় ২ বছর পুরনো একটি বক্তব্য। সেটি ভুল প্রেক্ষাপট উপস্থাপন করা হয়েছিল। প্রতিবেদনে দাবি করা হয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ার ইসরায়েলকে রক্ত ও ঘৃণার অন্ধ বলে অভিযুক্ত করেন, তবে সাময়িক পদক্ষেপের ইঙ্গিত দেন। এছাড়াও দাবি করা হয়, তিনি নাকি বলেছিলেন, আমরা যেভাবে লিবিয়া ও কারাবাখে প্রবেশ করেছি, ইসরায়েলের ক্ষেত্রেও তেমনটা কিছু ঘটতে পারে। এই বক্তব্য দ্রুতই আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যার ফলে নতুন করে বিতর্ক উত্তেজনা তৈরি হয়। তদন্তে জানা যায়, উদ্যোগগুলো ২০২৪ সালের জুলাই মাসে তুরস্কের রিজা শহরে একটি পার্টির স্থানীয় এক সভায় দেওয়া এরদোয়ানের পুরনো বক্তব্যের অংশ। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।